আজকে দেখব হচ্ছে ল্যাব 11। তো ল্যাব 11-এর পার্ট 1 আমরা দেখি কি আছে এখানে। আজকে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে, মেনলি অ্যাবস্ট্রাক্ট আর ফাইনাল এগুলো নিয়ে আর কি। তো প্রথমে আছে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ। তো স্লাইড 8-এর লাস্ট পার্টে আমরা অ্যাবস্ট্রাক্ট ক্লাস সম্পর্কে কী পড়ছিলাম, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাস হইলে সেটার মধ্যে কিছু মেথড থাকে এবং অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা হচ্ছে একটা ইনকমপ্লিট ক্লাস। অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট তৈরি করা যায় না। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মধ্যে যেসব আমরা মেথড দেব সেইগুলা অবশ্যই কি তার সাব ক্লাসগুলোতে অবশ্যই সেই মেথডগুলো আমাদের লিখতে হবে, নাইলে ইরর দিবে। এটা হচ্ছে মেইনলি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কাজ, যেগুলো আমরা দেখছিলাম। তো এখানে অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ তৈরি করা হয়েছে, যার মধ্যে একটা মেথড আছে এম আর একটা মেথড আছে M2। আচ্ছা, এইখানে ক্যান এরর, এইখানে এররের কারণ হচ্ছে যদি আমি এটা বাদও দেই তাও এরর দিবে, কারণ অ্যাবস্ট্রাক্ট মেথড যেগুলো অ্যাবস্ট্রাক্ট মেথড হইলে তার মধ্যে কোনো কাজ করা লাগে না। আমরা এটা স্লাইডে দেখে আসছি যে সেটা জাস্ট একটা কি হয়, এমন একটা মেথড হইতে হবে আর কি। অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি থাকে না। এইটা জাস্ট অ্যাবস্ট্রাক্ট মেথড হচ্ছে একটা জাস্ট একটা টেমপ্লেট টাইপ, যে ও বলতেছে এই মেথডটা আমার সাব ক্লাসে থাকতে হবে, নট নেসেসারি যে আমার এই ক্লাসেই এর মধ্যে বডি দিয়ে কিছু করতে হবে, ঠিক আছে। অ্যাবস্ট্রাক্ট ক্লাস মেথডে শুধুমাত্র ডিক্লারেশন থাকে, কোনো বডি থাকে না। সো এটা এরর দিবে। আচ্ছা, এইখানে এরর কেন এইখানে করা হয়েছিল, যদি আমি এটা বাদ দিই প্রথমে, ক্লাস বি এক্সটেন্ডস এ, এইখানে এরর কেন দিচ্ছে, এখানে এরর দিচ্ছে কারণ আমি শুধুমাত্র কি করছি, ক্লাস বি ক্রিয়েট করছি এ এর সাব ক্লাস হিসেবে, শুধু এমনি রেখে দিচ্ছি, এরকম ছাড় দিছে, মানে অ্যাকচুয়ালি আমি এমন রাখছি, বাট এমন রেখে দিলে তো ইররই দিবে, কারণ আমরা তো এখন শর্ত ফুলফিল করি নাই। আমাদের শর্ত কী ছিল, যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের সাব ক্লাস মানে কি আমার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে মেথডগুলো আছে ওইগুলো আমার বসাইতে হবে, নাইলে এরর দিবে। সো আমি যেহেতু এখনও কি M আর M2 মেথড বসাই নাই, সো আমার এখানে এরর দিতেছে। অর্থাৎ এখন মেথড দুটো যখন দিছি এখন আর কোনো এরর নাই, কারণ এখন আমি শর্ত ফুলফিল করছি যে আমার ওই মেথডগুলো মাস্ট থাকাই লাগবে, যেই কারণে এখন আর এরর দিচ্ছে না। সো আমি যদি সেই আবশ্যিক মেথডগুলো না দিই তখন এরকম লেখা আসবে এররে, যে বি ইজ নট অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ডাজ নট ওভাররাইড। সো আচ্ছা, এইটা বলার কারণ কি, যে আমরা তো এখানে দেখলাম যে মেথড দরকার ছিল ইমপ্লিমেন্ট করা, বাট বি ইজ নট অ্যাবস্ট্রাক্ট দেওয়া লাগছে কেন, কারণ আরেকটা জিনিস আমরা স্লাইডে পড়ছিলাম, যে যদি আমরা চাই, এখন সাব ক্লাসে তো এটা ম্যান্ডেটরি যে আমরা কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস অর্থাৎ প্যারেন্ট ক্লাসের যে মেথড দেওয়া আছে অ্যাবস্ট্রাক্ট প্যারেন্টের, সেই মেথডটা আমার এখানে বসাইতে হবে। বাট যদি আমি চাই যে না আমি বসাবো না, সেই ক্ষেত্রে আমার কী করতে হবে, এই সাব ক্লাসটাকেই আমার অ্যাবস্ট্রাক্ট বলে দিতে হবে, তাইলে কি আর বাধ্যতামূলকভাবে M আর M2 বসানো লাগবে না। বাট আমি জাস্ট শুধুমাত্র এই সাব ক্লাসটার জন্যই বলতেছি যে আমি বসাচ্ছি না, বাট এইটা বলে দিবে যে আমার পরবর্তী প্রজন্ম কি এই মেথডগুলো বসাবে, আমি অফ রাখতেছি, বাট আমার নেক্সট ভার্সন কি এইটা বসায় আসবে। কারণ আমি যদি এখন আরেকটা ক্লাস ক্রিয়েট করি, লেটস সাপোজ এটা এই যে আমি কী করলাম, ক্লাস সি তৈরি করছি এক্সটেন্ডস বি দিয়া, অর্থাৎ এই বি এর একটা সাব ক্লাস তৈরি করছি, ঠিক আছে। বি ছিল এ এর সাব ক্লাস, এখন বি এর আবার আমি সাব ক্লাস তৈরি করছি, তাও এখানে ইরর কেন দিচ্ছে, এখানে ইরর দিচ্ছে কারণ ওই সেম কথা, যে আমার এই দুটা ফাংশন আমি দেই নাই, মানে মেথড আমি দেই নাই, অর্থাৎ এই দুটা দিলে এখন ইরর দেবে না। সো এখানে প্রশ্ন রাখতে পারে যে সি তো বি এর সাব ক্লাস, সি তো এর সাব ক্লাস না।
তাইলে কেন এখানে মেথড দেওয়া লাগলো? একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে হইতেছে তার ছেলে নাতিপতি সবার মধ্যে এটা দেয়াই লাগবে, ঠিক আছে? যদি কোনোটাই আমি না দিতে চাই সেইটার আগে আমি অ্যাবস্ট্রাক্ট দিয়ে দিব, তার মানে এই না যে তার পরবর্তীতে দেয়া লাগবে না। অ্যাবস্ট্রাক্ট দেয়া মানে সে জাস্ট শুধু সে আর কি অফ আছে, বাট পরবর্তীগুলোতে অবশ্যই দেয়া লাগবে। আচ্ছা, এবার সাবমিট করে হচ্ছে ছিল। আচ্ছা, এবার এইখানে আচ্ছা ওইটাও তো এরর ছিল, তাহলে এইটা জাস্ট এমন অ্যাবস্ট্রাক্ট ম্যাথ। আচ্ছা, এইটা এটারই এররের সাথে কানেক্টেড। এইবার স্যার করছে ক্লাস বি ক্রিয়েট করছে। ক্লাস বি ক্রিয়েট করলে এক্সটেন্স এ দিছে, অর্থাৎ বি কি ওই এর সাব ক্লাস, আর সাব ক্লাসের মধ্যে এই যে যেই দুটা ম্যান্ডেটরি মেথড ছিল ওই দুটা মেথড দিছে। এক্সট্রা মেথড আমি দিতেই পারি, বাট ওই দুটা ম্যান্ডেটরি দেওয়াই লাগবে। সো এখন আর কোনো এরর নাই। আর এই যে আমি মেথড দিতে না চাইলে কি আমার অ্যাবস্ট্রাক্ট লিখে দিতে হবে সাথে, এটা একটা। আর এই যে শো করতেছে না কেন? রান দিলে তো এরা why error নাই কেন? extends b abstract class c extend b, এটা তো error আসার কথা। আচ্ছা, extend c করছে, c হচ্ছে b এর extend। আচ্ছা, এটা তো error আসার কথা, স্যারের কোড অনুযায়ী তো error আছে এখানে। why error আসতেছে না কেন? আচ্ছা, এটা পরে দেখতেছি। নর্মালি error আসার কথা, যদি আমি একদম স্যারের অরিজিনাল করে ফেরত যাই, সেটা তো যাওয়া যাচ্ছে না। আচ্ছা, হোয়াট এভার, আমরা দেখবো পরে। এটা আমি পরে এটা ফাইন্ড আউট করে ট্রাই করবো। আচ্ছা, এখন তো এরর আসতেছে, কি জানি ভুল করছিলাম। হোয়াট এভার, এরর আর কি অ্যাকচুয়ালি আসবে, ঠিক আছে? আমার এখন তখন মেবি কিছু ভুল টাইপ করছিলাম কোথাও। এরর অ্যাকচুয়ালি আসবে কারণ এ এর সাব ক্লাস বি, আবার এ এরই সাব ক্লাস কি সি। তো সি এর মধ্যে আমি মেথড দেই নাই, অ্যাবস্ট্রাক্ট দিয়ে সি এর মধ্যে গিয়ে আমি মেথডটা জাস্ট দেওয়া অফ রাখছি। বাট ডি যে আমি আবার কি করলাম, এই এক্সটেন্সি সি এর যে আমি আবার সাব ক্লাস তৈরি করছি, সেখানে কি আমার অবশ্যই মেথড দেওয়া লাগবে, নাইলে সেটা মানে মেথড দেওয়া লাগবে, অথবা মেথড না দিতে চাইলে আমার এখানে অ্যাবস্ট্রাক্ট বলে দিতে হবে। সেম কথা, অর্থাৎ আমি সাব ক্লাস হোক বা সাব ক্লাসের সাব ক্লাস হোক, আমাদের মেথড দেয়াই লাগবে যদি মেইন ক্লাস মানে মেইন প্যারেন্ট ক্লাসে ক্লাস অ্যাবস্ট্রাক্ট হয়, ঠিক আছে? ক্লাস ই। আচ্ছা, আর এটা দেখছিলাম আমরা স্লাইডে এইটাই, যে একটা ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট না হয় তার মধ্যে কোনো অ্যাবস্ট্রাক্ট মেথড থাকা যাবে না, ঠিক আছে? একটা মেথড যদি অ্যাবস্ট্রাক্ট হইতে হয় অবশ্যই সেই ক্লাসটা আগে অ্যাবস্ট্রাক্ট হইতে হবে, নাইলে সম্ভব না। অর্থাৎ তেমন অ্যাবস্ট্রাক্ট দিলে এখন আর এরর আসবে না। এইখানে কি করছে, এগুলো আমি লিখছিলাম, বাট স্যার নর্মালি লিখছে যে একটা ক্লাস এক্স ক্রিয়েট করছে যার মধ্যে শুধুমাত্র ইন্টিজার আই আছে, একটা ক্লাস ওয়াই ক্রিয়েট করছে এক্সটেন্ড এক্স, অর্থাৎ এক্সের একটা সাব ক্লাস তৈরি করছে যার মধ্যে শুধু ইন্টিজার আই আর জে আছে, আর সেই ওয়াইয়ের আবার সাব ক্লাস তৈরি করছে যার মধ্যে শুধুমাত্র আই জে আছে, আর তার মধ্যে একটা কনস্ট্রাক্টরও আছে, যেই কনস্ট্রাক্টরে কী করছে সুপার ডট জে এর ভ্যালু 10 করছে, সুপার ডট আই এর ভ্যালু 10 করছে, আর এই আই কার এই আই হচ্ছে তার নিজস্ব আই, বাট সুপার ডট আই সুপার ডট জে এইগুলো কার এইখানের। তো আমি এখানে ভ্যালুগুলো চেঞ্জ করে দিলে ভালো হবে, 20 30। আচ্ছা, এখন এখান থেকে স্যার শুধুমাত্র মেবি এই 3টা কল করছিল, নিচেরগুলো আমি লিখছি পরে আবার।
এগুলো জাস্ট চেক করার জন্য কিছু, যাই হোক এইগুলো আগে আমরা দেখি। ফার্স্ট অফ অল নিউ এ ক্রিয়েট করতে গেছি আমরা, নিউ এ অর্থাৎ কি একটা অবজেক্ট ক্রিয়েট করতে গেছি কোন ক্লাসের, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের। বাট সেটা তো সম্ভব না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসের শর্তই কি যে অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কোনো অবজেক্ট ক্রিয়েট সম্ভব না। সো এটা এরর, বাট আমরা ডিক্লেয়ার করতে পারবো একটা ভেরিয়েবল ওই টাইপের ডিক্লেয়ার করতে পারবো, সেটা নিয়ে কোনো সমস্যা নেই, বাট অবজেক্ট ক্রিয়েট করা যাবে না। হে এ আচ্ছা, আমরা টাইপ ডিক্লেয়ার করে এবার নিউ বি করছি। নিউ বি করলে কী হবে, এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে। নিউ বি করলে এই ক্লাসের একটা অবজেক্ট তৈরি হবে। তো কিছু হলো না, বাট এটারে তো আমি কোথাও স্টোর করি নাই, তাই না, এইটারই করছি। এ যেহেতু কি মানে বি যেহেতু এর সাব ক্লাস, সো আমি সুপার ক্লাস টাইপের মধ্যে কি অবশ্যই সাব ক্লাসের অবজেক্ট রাখতে পারবো। তো এই যে সুপার ক্লাস টাইপের এ ছিল যার মধ্যে আমি সাব ক্লাসের অবজেক্ট রাখতে পারলাম। আচ্ছা, এইগুলা মেইনলি এতটুকুই যা দেখাইছে যে এইগুলো মানে কি বলে সুপার অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে অবজেক্ট তৈরি করা যায় না আর সাব ক্লাসের করা যায়, এইটাই মেইনলি স্যার দেখাইছে। আর এগুলো কিছু এক্সট্রা জিনিস আমি আর কি XYZ নিয়ে একটু নাড়াচাড়া করছিলাম আর কি, যে আমি যদি কি করি, দেখো এক্সের সাব ক্লাস হচ্ছে ওয়াই, আবার ওয়াইয়ের সাব ক্লাস হচ্ছে জেড, তাহলে মেইন প্যারেন্ট ক্লাসকে এক্স, তার সাব ক্লাস ওয়াই, আবার জেডের প্যারেন্ট ক্লাস ওয়াই। তাহলে আমি যদি কী করি, নিউ জেড কল করি, এই যে নিউ জেড কল করলাম, তাহলে নিউ জেড কল করলে কী হবে, আমরা কি শিখে আসছি গত স্লাইড ল্যাব টেনেও মেবি এটা শিখলাম, যে একটা কনস্ট্রাক্টর বা একটা ক্লাস এগুলো যদি কল হয়, যদি সেটা সাব ক্লাস হয়ে থাকে, তাহলে আগে তার প্যারেন্ট ক্লাসে যাবে, তার প্যারেন্ট থাকলে তার প্যারেন্ট ক্লাসে যাবে, যায় কি তার ব্লকের কাজ আগে হবে, তারপরে কনস্ট্রাক্টরের কাজ হবে, এরপরে আবার তার সাব ক্লাসে আসবে, এরকম মানে একদম মেইন প্যারেন্টে চলে যাবে, ওইখান থেকে একটা একটা করে কাজ শেষ হবে এবং সাব ক্লাসে আসতে থাকবে, এইভাবে আর কি কাজ হবে। অর্থাৎ আমি যদি নিউ জেড কল দিই, এইখানে আসবে, ঠিক আছে, আয়সা দেখবে প্রথমে এর কোনো মানে এইখানে আসবে আর কি এই কনস্ট্রাক্টরে। তো এই কনস্ট্রাক্টরে আয়সা সে কি দেখবে, যে সুপার কল আছে কিনা। দেখায় একটা জিনিস, লাইক এখানে কি আমি ক্লাস জেড প্রিন্ট করছি, ঠিক আছে, ক্লাস জেড প্রিন্ট করছি, আর এইখানে সাপোজ ক্লাস এক্স প্রিন্ট করছি, তাইলে কে আগে প্রিন্ট হবে, আগে ক্লাস এক্স প্রিন্ট হচ্ছে, আগে কিন্তু ক্লাস জেড প্রিন্ট হবে না। প্রথমে হচ্ছে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর, তারপরে প্রথমে প্যারেন্ট ক্লাসের ব্লক, তারপরে প্যারেন্ট ক্লাসের কনস্ট্রাক্টর, এরপরে সাব ক্লাসের ব্লক আর কনস্ট্রাক্টর, ঠিক আছে। সো আমি যদি নিউ জেড কল করি, ঠিক আছে, নিউ জেড কল করলে সে এইখানে আসবে, আয়সা কি দেখবে, কি বলছিলাম ল্যাপটনে, যে যাওয়া আগে দেখবে এখানে কি সুপার কল আছে কোথাও, সুপার কনস্ট্রাক্টরকে কি কল করছে, এখানে জাস্ট ভেরিয়েবলের মান বসেছে, সুপার কনস্ট্রাক্টরকে কেউ কল করে নাই, সো সে নিজে করে নেবে। অর্থাৎ এখানে নাই মানে অ্যাকচুয়ালি কি সে এইভাবে কল করছে, আমরা যেটা দেখতেছি না। সো এইখানের কোনো কাজ হবে না, এইটাকে কল দিলে সে কোথায় যাবে, এই ক্লাস ওয়াইয়ের কাছে যাবে। ক্লাস ওয়াইয়ের কাছে গেলেও এটা প্রিন্ট হয়ে যাবে এমন কিছু না, সাপোজ এইটাও আছে ব্লক, আমরা সব কিছু দিলাম, এইখানেও একটা জিনিস প্রিন্ট আমি করছিলাম, সুপার কল হইলে আমার আগে ক্লাস এক্স আসবে। হ্যাঁ, মানে এইখানে যে অ্যাকচুয়ালি সুপার কল হয়েছে সেটা প্রমাণের জন্য এটা রাখছিলাম, যে আমি তো জেডকে কল দিয়েছিলাম, তাই না, জেডকে কল দিলে নর্মালি কি এই যে সামনে প্রিন্ট লাইন আছে, এটা প্রিন্ট হওয়ার কথা, কিন্তু এর আগে যে জাভা ইন্টারনালি নিজে থেকে সুপার বসায় নিছে, সেটা বসলেই তো আর এটার আগে কি ক্লাস এক্স ক্লাস ওয়াই এগুলো প্রিন্ট হয়ে আসবে না। তো এটাই জাস্ট চেকের জন্য, অর্থাৎ এই যে সুপার কল হইলে কি ওর আগে ক্লাস এক্স এই যে আসছে আমরা দেখতে পারতেছি। যাই হোক, এখন মেইন ফ্লোটা দেখি, তো এখান থেকে সুপার কল দিছে, ওয়াইয়ের কাছে গেছে, তো এখানে তো কোনো কনস্ট্রাক্টর নাই, তাহলে কি জাভা প্রথমে ডিফল্ট কনস্ট্রাক্টর বানাবে, একটা ডিফল্ট কনস্ট্রাক্টর বানাইছে এবং তারপরে ডিফল্ট সুপারও কল করেছে, ঠিক আছে।
ডিফল্ট কনস্ট্রাক্টর ক্রিয়েট করে নিয়েছে নিজে, তারপর ডিফল্টভাবে সুপার কলও করছে নিজে, যার কারণে এটার থেকে আগে গেছে এক্সের কাছে। এইখানে যাওয়ার পর কি দেখছে, এর কোনো প্যারেন্ট নেই, ঠিক আছে, ক্লাস এক্সের কোনো প্যারেন্ট নাই। সো এখন এইখানের ব্লকের কাজ আগে হয়েছে, ব্লকের কাজ অর্থাৎ ক্লাস এক্স প্রিন্ট করছে, তাহলে প্রথম প্রিন্ট হবে ক্লাস এক্স। এটার কোনো কনস্ট্রাক্টর নাই, তাহলে এবার নিচে আসো, নিচে এখানে এসে কি দেখবে, এখানেও তো কনস্ট্রাক্টর নাই, বাট আগে ব্লকের কাজই হওয়ার কথা। সো ক্লাস এক্স আগে হয়েছিল, এবার কি ক্লাস ওয়াই প্রিন্ট হবে। এইবার এইখানে আসবে আগে ব্লকের কাজ, তাহলে ক্লাস জেড প্রিন্ট হবে, তারপরে কনস্ট্রাক্টরের কাজ। এইবার সেই কি এই প্রিন্ট লাইনটা করবে, তারপরে সুপার ডট যে ভ্যালু, এগুলো ভ্যালু সেট করছে, সেট কইরা কাজ শেষ। মানে এতটুকু জিনিস প্রিন্ট হয়েছে আমাদের, ক্লাস এক্স, ক্লাস ওয়াই, ক্লাস জেড, তারপরে সুপার কল হলে আসবে আর কি, এটা প্রিন্ট হয়ে গেল। এখন নেক্সটে আমি কি করছি, এক্স ডট আই প্রিন্ট করলাম, যে আমি তো কি করছি, যে নিউ জেড কল করছি, এই এক্সের মধ্যে রাখছি, তাহলে এক্স ডট আইয়ের ভ্যালু আসলে কত, মানে এই এক্স ডট আই ভ্যালু মানে কি আসলে, ভেরিয়েবল কারে দেখে প্রিন্ট হয়, অবজেক্ট টাইপ নাকি রেফারেন্স টাইপ, কী পড়ছিলাম, ভেরিয়েবল প্রিন্ট হয় রেফারেন্স টাইপ অনুযায়ী, অর্থাৎ এই এক্সের রেফারেন্স, মানে যেহেতু এটা রেফারেন্স এক্স, তার মানে কি এক্সের আই ভ্যালু প্রিন্ট হবে। তাহলে এক্সের আই ভ্যালু কত, এক্সের আই ভ্যালু কত, এক্সের কোনো আই এখন সেট করছি আমরা 0 না, কারণ নিউজের আমি যখন কল করছি এইখানে যায় এই জেডের আই সেট হয়েছে 10, আর সুপার ডট যে সুপার ডট আই করে কি এই ওয়াইয়ের আই যে ভ্যালু 30 আর 20 করা হয়েছে, বাট এইটারে তো আমরা কিছুই করি নাই, এইটার কোনো ভ্যালু সেটই করি নাই। সো এক্স ডট আইয়ের মান 0। এবার আমরা কি করলাম, এই এক্সের মধ্যে নিউ ওয়াই ক্রিয়েট করলাম, এক্সের মধ্যে আমি ওয়াইয়ের অবজেক্ট ক্রিয়েট করছি। ওয়াইয়ের অবজেক্ট ক্রিয়েট করলে কী হবে, অ্যাকচুয়ালি কিছুই তো হবে না, সো এখানে সেমই থাকবে, কারণ আমি অ্যাকচুয়ালি তো এক্স আইয়ের কোনো ভ্যালু সেট করি নাই এখন পর্যন্ত, তাই না। বাট যদি এমন করতাম, লাইক কী করা যায়, ওয়াই সুপার ডট আই ইকুয়ালস টু 50, এইটা যদি করতাম, সেই ক্ষেত্রে যে এক্স ডট আইয়ের মান 50 তখন প্রিন্ট হইতো, যেহেতু আমরা কোনো ভ্যালু দিচ্ছি না, সো 0 আসতেছে। এরপরে ওয়াই ওয়াই নিউ ওয়াই, এবার ওয়াই টাইপের মধ্যেই আমি নিউ ওয়াই ক্রিয়েট করলাম। নিউ ওয়াই ক্রিয়েট করলেও কী হবে, এখন কি দুইটার মানই 0, এখন কিন্তু আর ওয়াইয়ের মান আসবে না। আগের বার যেমন কি আসছিল, এই কই গেল, এটারে আমি ওয়াইয়ের মান দিলাম, এটারে আমি ওয়াই দিলাম, আচ্ছা ওয়াই ডট আই তো হবে না, আচ্ছা না এটা না, কী করতে যাচ্ছি আমি, আচ্ছা না ঠিক আছে, এমনই যে আমি ওয়াইয়ের একটা অবজেক্ট ক্রিয়েট করছি, ওয়াই টাইপের, ওয়াই রেফারেন্সের আর ওয়াই টাইপের অবজেক্ট ক্রিয়েট করলাম। এখন এক্স ডট আইয়ের ভ্যালু তো আগে থেকে আমরা জানি 0, আর এই ওয়াইয়ের মান এবার আর সেট হবে না, কারণ আমি নিউ জেড ক্রিয়েট করার সময় কি তখন ওয়াই এই জেডের সুপারের মধ্যে কি একটা ভ্যালু সেট হয়েছিল 20 আর 30, বাট ওইগুলো তো আর আমি এখন অ্যাক্সেস পাবো না, তাই না, আমি কারণ এবার আমি অবজেক্ট ক্রিয়েটই করছি ওয়াইয়ের, তো এখন তো আর ওইখান থেকে ভ্যালু সাপ্লাই হবে না। সো এখন এক্স ওয়াই দুইটার ভ্যালু কি 0ই থাকবে। এখন কথা হচ্ছে, তাইলে এমন হলে আমি তো ওই যে ভ্যালুগুলো ছিল 20 আর 30 যে সেট হয়েছিল আমার ওয়াইয়ের মধ্যে, ওটা তো প্রিন্ট করার কোনো উপায় নাই, কারণ ভেরিয়েবল প্রিন্ট হয় কি, ভেরিয়েবল প্রিন্ট হয় রেফারেন্স টাইপ দেখা। এখন আমি দেখতেছি কি, আমি যদি জেড রেফারেন্স দেই বা আচ্ছা ওয়াই রেফারেন্স দিয়ে যদি আমি জেড বানাই, আচ্ছা ওয়েট আই গেস এভাবে মেবি পসিবল,
হওয়া উচিত, দেখি হয় কি না। আচ্ছা আচ্ছা, এইভাবে হয়েছে যে আমি ওয়াই রেফারেন্স দিয়ে যদি নিউ জেড ক্রিয়েট করি সেই ক্ষেত্রে কি আমার ওয়াইটা প্রিন্ট করা সম্ভব। এটা হচ্ছে একটা ওয়ে। আর আরেকটা উপায় হচ্ছে সেটা আমি যেটা এখানে প্রিন্ট করতে চাইছি আর কি, y1 ডট আই, এইটা এখানে করা যাবে না। তো এই যে y1 এর ভ্যালু যে 30 ছিল সেটা, মানে y এর ভ্যালু যে 30 ছিল সেটা বের করার আরেকটা উপায় হচ্ছে আমরা ওই যে টাইপ যদি এভাবে ডিক্লেয়ার করে দিই, অর্থাৎ রেফারেন্স টাইপ ঠিক আছে, রেফারেন্স টাইপ অন্যরকম হোক, রেফারেন্স টাইপ জেড হোক বা যাই হোক, আমি বলে দিচ্ছি যে এক্স অ্যাকচুয়ালি ওয়াই টাইপের, এক্স অ্যাকচুয়ালি ওয়াই টাইপের, আমি এভাবে ইমপ্লিসিটলি বলে দিতেছি আর কি, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে কি হয়, এই ওয়াই রেফারেন্স টাইপ y1 ভেরিয়েবল ডিক্লেয়ার করছে এবং এক্সকে ওয়াইয়ের টাইপ হিসেবে আমি ইমপ্লিসিটলি বলে দিছি আর কি। তো সেই কারণে এখন কি সে ওইটা না দেখে এবার সে ওয়াইডটা দেখতেছে, কারণ আমি বলে দিছি ও ওয়াই টাইপের। সো এখন রেফারেন্সও ওয়াই টাইপের, অবজেক্টও ওয়াই টাইপের। তো অনেকটা কি সেরকম হয়েছে না, মাত্র যে আমি ওয়াই ওয়াই দিয়ে লিখছিলাম, তো ব্যাপারটা তেমনই হয়েছে। তো মেইন কথা হচ্ছে আমরা যদি একটা ভ্যালু এইভাবে মিডিল ক্লাসে পড়ে যায়, অর্থাৎ যেটা সরাসরি অ্যাক্সেস করার যোগ্য না, সেটা আমাদের কি এভাবে এমন হেল্প নিতে হবে, নাহলে আবার এক্সট্রা আমাদের কি একটা ক্লাস ক্রিয়েট, মানে ক্লাস না সরি অবজেক্ট ক্রিয়েট করে নিতে হবে ওই ক্লাসের, নাইলে ওইটাকে সরাসরি অ্যাক্সেস করা সম্ভব না। আচ্ছা, এবার ল্যাব 11 পার্ট 2তে যাই। অনেক কিছু আছে এখানে। আচ্ছা, এইখানে ফার্স্ট অফ অল ফার্স্ট লাইনে যেটা এরর, ফাইনাল অ্যাবস্ট্রাক্ট, এইটা এমন কোনো ক্লাস হইতে পারে না, ফাইনাল আবার অ্যাবস্ট্রাক্ট এমন কোনো ক্লাস হইতে পারবে না, কারণ আমরা স্লাইডেই দেখছিলাম ফাইনাল মানে হচ্ছে যেটাকে এক্সটেন্ড করা যাবে না, ওই ক্লাসটা ফাইনাল, যেটাকে না নিয়ে নাড়াচাড়া করা যাবে না। আর অ্যাবস্ট্রাক্ট মানে হইতেছে ও ইনকমপ্লিট ক্লাস, ও চাই যে ওর সাব ক্লাস থাকতেই হবে, নাইলে সমস্যা আছে। অর্থাৎ ফাইনাল হইতেছে নতুন সাব ক্লাস বানানো আটকায়, আর অ্যাবস্ট্রাক্ট সাব ক্লাস বানায়। সো দুইটা কন্ট্রাডিকশন। সো ফাইনাল অ্যাবস্ট্রাক্ট বলতে কিছু নাই। এখন একটা ফাইনাল ক্লাস এ তৈরি করছি আমরা, যার মধ্যে কিছু নেই, বাট এই ক্লাসটা কি ফাইনাল, অর্থাৎ এই ক্লাসের কোনো সাব ক্লাস তৈরি হবে না। সো এই যে আমরা যে ক্লাস বি এক্সটেন্স এ করতে গেলে হবে না, কারণ ক্লাস এর ইনহেরিট আমরা করতে পারবো না। একটা নর্মাল ক্লাস তৈরি করছি ক্লাস সি, যেটা আমরা অবশ্যই গিয়ে এক্সটেন্ড করতে পারবো, বাট এর ভিতরে আমি একটা মেথড কল করছি ফাইনাল ভয়েড, তাহলে এইটাকে আর ওভাররাইড করা যাবে না। আমরা তো ওভাররাইড দেখছি যে একটা ক্লাসে একটা মেথড থাকলে তার সাব ক্লাসেও সেম মেথড থাকতে পারে এবং অবজেক্ট অনুযায়ী মেথড প্রিন্ট হয়। কিন্তু এখন আমি যদি এই যে ক্লাস ডি এক্সটেন্স সি তৈরি করি, এখন আমরা আর কি করতে পারবো না, এই এমনভাবে কোড লেখে স্যার, এই ভয়েড এম কি করতে পারবো না, আমরা আর দিতে পারবো না, কারণ কি ওইটা ফাইনাল মেথড, ওই মেথডটাকে আর আমরা চেঞ্জ করতে পারবো না। এখানে যদি আমি মেথডটা চেঞ্জ করে ফেলি, লাইক ইন্টিজার আই দিলাম, তো এখন করা যাবে। এই মেথড নাম সেম হলেও কি মেথডগুলো কিন্তু আলাদা, কারণ প্যারামিটার ডিফারেন্ট। এরপরে ক্লাস ই ফাইনাল ভয়েড এম। তো এইখানে কী হয়েছে, এখানে অ্যাকচুয়ালি হিরো দুইটা বলা যায়, কারণ আচ্ছা আচ্ছা না স্যার, এখানে ক্লাস ই, এটা তো নতুন একটা ক্লাস তাই না, সি এর তো সাব ক্লাস না। সো এইখানে আমি ভয়েড এম মেথড তৈরি করতেই পারবো। সো ফাইনাল ভয়েড এম এবার মেথড তৈরি করা যাবে, বাট ফাইনাল মেথডের অবশ্যই বডি থাকতে হবে, এরকম বডি দেওয়ার আগে ক্লোজ করে দেওয়া যাবে না। অ্যাবস্ট্রাক্ট মেথড হলে আমরা দেখছি এভাবে ক্লোজ করে দেওয়া যায়, বাট ফাইনাল ভয়েড মানে কি, এটারে তো আর আমি নেক্সটে ইউজ করতে পারবো না অন্য কোনোভাবে। সো এইটার মধ্যেই যা বডি দেওয়ার আমার দিয়ে দিতে হবে। সো এইভাবে আমি ফাইনাল মেথডে বডি ছাড়া দিতে পারবো না, মেথড ডিক্লেয়ার করা যাবে না। এখানে একটা ক্লাস আছে পি, আবার একটা মানে নর্মাল ক্লাস, আগের সাথে কোনো কানেকশন নেই। ক্লাস পি তৈরি করা হয়েছে যার মধ্যে ইন্টিজার আই এর ভ্যালু 10। ক্লাস কিউ তৈরি করা হয়েছে পি এর সাব ক্লাস, জে এর ভ্যালু 20,
কিউ এর ভ্যালু আই সমান 40, কিউতে আর কি কিউ কনস্ট্রাক্টরের মধ্যে কি দেওয়া হয়েছে, আই সমান 40 দেওয়া হয়েছে। ক্লাস আর এক্সটেন্স কিউ, তাহলে ওই কিউ এর আবার সাব ক্লাস হচ্ছে আর, যেখানে ইন্টিজার কে সমান 30, আর কনস্ট্রাক্টর এখানে আই সমান 50, জে সমান 60 দেওয়া হয়েছে। আচ্ছা দেওয়া হয়েছে থাক। ক্লাস এক্সটেন্স, আচ্ছা এই যে একই সাথে দুইটা জিনিসের সাব ক্লাস হয় না কেউ, সো এটা সম্ভব না, শুধুমাত্র একটা পি বা কিউ একটা দিতে হবে। আচ্ছা মেন এখানে আসি, আমাদের এখানে রিটার্ন টাইপ নিয়েও এটা যদি এরকম ভ্যাট দিয়ে আমরা অলরেডি স্লাইডেও দেখছিলাম, তো এখানে কি হবে, এইখানে হবে হচ্ছে এইখানে একটা কি মেথড ক্রিয়েট করা হয়েছে না, স্ট্যাটিক মেথড, যেখানে রিটার্ন টাইপ হিসেবে কি দেওয়া আছে, পি দেওয়া আছে রিটার্ন টাইপ হিসেবে। এই পিটা কি, পি হচ্ছে এই ক্লাস, অর্থাৎ আমরা কি জানি ক্লাস তো একটা ডেটা টাইপ, তাই না, ক্লাসও একটা ডেটা টাইপ। সো এখানে এই পি টাইপের ভ্যালু রিটার্ন করতেছে, অর্থাৎ আমি রিটার্ন নিউ পি করি, নিউ কিউ করি বা নিউ আর করি, অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট হবে কিন্তু ওই পি নামেই, ঠিক আছে, ক্লাস পি টাইপেই অ্যাকসেপ্ট হবে, অর্থাৎ অবজেক্ট হবে আর এর কিন্তু টাইপ হবে পি এর। যেমন এই যে, আর ভ্যার কী করে, ভ্যার হচ্ছে আমাদের কি অবজেক্ট দেখা তার টাইপ সিলেক্ট করে। এখন আমি কল দিলাম এম অফ 0, অর্থাৎ এইখানে আমি 0 ভ্যালু পাস করছি, সে সুইচের মধ্যে 0 গেল এবং কেস 0তে যাই মিল পাইল নিউ পি, তো নিউ পিটা রিটার্ন হইলো এবং সে পি টাইপের হয়ে রিটার্ন হইলো। তাহলে কি এখানে অ্যাকচুয়ালি আমি দিছি কি, এইটা মানে দিছি আমি নিউ পি দিছি, তো নিউ পি দিলে কি ভ্যারের টাইপটা কি অটোমেটিকলি এটা অ্যাকচুয়ালি পি হয়ে গেছে না, এখানে পি এ দিলে যা হয়তো ভ্যার দিলে আমাদের তাই হচ্ছে, কারণ ভ্যার কি এইখানের ভ্যালু দেখা প্রেডিক্ট করবে যে এখানে আমার কোন টাইপ হবে। তো নিউ পি যে হয়তো কল হয়েছে, নিউ পি কল হইলে এখানে অ্যাকচুয়ালি কি অ্যাক্টিভ হয়েছে, এইখানের এই ক্লাসটা অ্যাক্টিভ হয়েছে যার ভ্যালু 10, পি ডট আই অ্যাকচুয়ালি এখন কত 10, পি ডট আই তো লেখা যায় না, মানে এ ডট আই আর কি, যে আমি যদি এটা প্রিন্ট করি ফার্স্ট ভ্যালু আমাদের আসবে 10 আসবে। এবার ভ্যার বি আমরা কি করছি, এম অফ 1 কল করছি, এখানে 1 পাস করলাম, কেস 1-এ আসছে নিউ কিউ। এখন এইটা যখন পাস হবে, অবজেক্টটা কিউ ছিল ঠিক আছে, বাট এইটাকে রিটার্ন টাইপ কে পি, সো আমি এখানে যেই অবজেক্টটি ক্রিয়েট করি না কেন সে রেফারেন্স পি হয়ে এখানে আসতেছে, ঠিক আছে, অর্থাৎ এখানে যেটা হবে যে এই টাইপটা অ্যাকচুয়ালি পি সেন্ড হচ্ছে, আমি নিউ কিউ করছি বাট পি টাইপের সেন্ড হচ্ছে, যার কারণে আমি এখন কি করতেছি বি ডট আই প্রিন্ট করবো, তাই না, ওয়েট, আমি যদি কি করি বি ডট আই প্রিন্ট করি, এটা প্রিন্ট করলে কি হবে, আচ্ছা এখন অনেকের কথা হইতে পারে যে বি ডট আই তো আমাদের 40 আসতেছে, তার মানে তো আমি ক্লাস কিউ এর ভ্যালুই প্রিন্ট করছি, তাহলে কোথায় আমার পি হইলো, এটার কারণ হচ্ছে আমি যদি এখানে কি করি ইন্টিজার আই দেই, এই যে এখন 10 প্রিন্ট হইতেছে, অর্থাৎ অ্যাকচুয়ালি এটা কোন টাইপের আছে, অ্যাকচুয়ালি এখানে রিটার্ন হয়েছে পি টাইপ, আর আমাদের ভ্যালু কি দেখে প্রিন্ট হয়, আমাদের ভেরিয়েবল প্রিন্ট হয় রেফারেন্স দেখা। তো এখন ওইখানে প্রথমে 40 প্রিন্ট দেখা অনেকেরই মনে হতে পারে যে যেহেতু 40 প্রিন্ট হয়েছে রেফারেন্স তো কিউ, অ্যাকচুয়ালি এখানে রিটার্ন হয়েছেই পি আকারে, সো এই ভ্যার মানে অ্যাকচুয়ালি এখানে পি আছে কিউ না, যদিও কিউর অবজেক্ট তৈরি হয়েছে বাট রিটার্ন হয়েছে পি টাইপ নিয়ে, তো পি টাইপ নিলে কি ভ্যার দেখবে যে এটা তো পি টাইপের, সো আমি পি হয়ে যাই ইন্টারনালি। সো এইখানে যেহেতু এটা পি টাইপের, তাহলে আমি যদি বি ডট আই দেই, এই বি এর আই প্রিন্ট করতে যাই, সে কী দেখে প্রিন্ট হবে, অবশ্যই এই ক্লাস পি এর ভ্যালু দেখেই প্রিন্ট হবে, তো সেখানে 10 প্রিন্ট হয়েছে, তাহলে আগে ক্যান 40 প্রিন্ট হয়েছিল, কারণ এইখানে জাস্ট করা আছে কি আই সমান 40 করা আছে, এখানে কি বলা আছে যে এই আইটা এই ক্লাসের, এই আই কিন্তু এই ক্লাসের না, এখানে নতুন করে কোনো ডিক্লেয়ার হয় না ইন্টিজার আই, এই আই সমান 40 মানে ওই আইটাকেই আমরা অ্যাক্সেস করতেছি, তো আই সমান শুরুতে 10 ছিল, আমি লাস্টে করে দিছি 40, যার কারণে আমি যদি এখানে রান করি এখানে 40 প্রিন্ট হচ্ছিল, বাট অ্যাকচুয়ালি এটা কি পি টাইপেরই আছে। আচ্ছা এইটা কেন করা যাবে না, এই যে এই কারণে করা যাবে না, আমি এম অফ 1 কল করছি তাই না,
অবজেক্ট নিউ কিউ তৈরি হচ্ছে, তার মানে তো আমার কিউয়ের মধ্যে রাখতে পারার কথা। কিউর মধ্যে কি অবজেক্ট টাইপটা ওর অবজেক্ট ওর কাছে আসবে না? অবশ্যই আসতো, কিন্তু নিউ কিউ তৈরি হলেও রিটার্ন হচ্ছে তো পি টাইপ। সো পি হইতেছে আমাদের সুপার ক্লাস। তো সুপার ক্লাসকে তো আর আমি সাব ক্লাসের অবজেক্টের মানে রেফারেন্সের মধ্যে রাখতে পারবো না, তাই না? সো এটা আমাদের এরর। আর এটা হইতেছে আমরা স্লাইড 8-এর লাস্টে দেখছিলাম, একদম লাস্টে, যে সব কিছুরই এই অবজেক্ট টাইপের মধ্যে রাখা যায়, ঠিক আছে? যে কোনো টাইপকে আমরা কি একটা ইউনিভার্সাল অবজেক্ট টাইপ নাম আছে, এইটার মধ্যে আমরা রাখতে পারি। বাট ওই অবজেক্টটা এইভাবে কোনো প্রিন্ট হয় না, ঠিক আছে? O.I এমন করে কোনো প্রিন্টিং নাই। যদি আমাদের প্রিন্ট করতে হয়, আচ্ছা, এই অবজেক্টের তাহলে কাজ কি? অবজেক্টের কাজ হচ্ছে আমরা যদি এমন কোনো সময় করতে চাই, এরর থাকলেও এটা একটু করি, লাইক আমি একটা মেথড ক্রিয়েট করছি, ঠিক আছে? একটা মেথড ক্রিয়েট করছি যেখানে আমি বিভিন্ন টাইপের অবজেক্ট পাঠাইতে পারি এবং আমার সবগুলারই প্রিন্ট করতে হবে। সবগুলারই প্রিন্ট করতে হলে আমার তো ওইখানে এমন একটা প্যারামিটার দিতে হবে যে সবাইকে রিসিভ করতে পারে, তাই না? এমন একটা প্যারামিটার দিতে হবে যে সবাইকেই রিসিভ করতে পারবে। কারণ আমি এইখানে দিলাম পি টাইপ, আমি তো এখানে কিউ টাইপ পাস করতে পারবো না যদি তাদের মধ্যে কোনো কানেকশন না থাকে, তাই না? সো এইখানে এই ইউনিভার্সাল অবজেক্ট টাইপটা আমি ইউজ করতে পারি। তো তখন হ্যালো পাঠাইলে সে হ্যালো প্রিন্ট করবে, ইন্টিজার পাঠাইলে ইন্টিজার প্রিন্ট করবে, নিউ কিউ পাঠাইলে সে কিউ একটা প্রিন্ট করবে, নিউ আর পাঠাইলে সে আরেকটা প্রিন্ট করবে, ঠিক আছে? তো অবজেক্ট হচ্ছে এরকম একটা ইউনিভার্সাল টাইপ হিসেবে আমাদের হেল্প করে, ঠিক আছে? এই কারণে তো এগুলা মানে এভাবে প্রিন্ট হয় না, মানে এটা অ্যাকচুয়ালি প্রিন্ট হওয়ার একটা নিয়ম, অর্থাৎ সরাসরি আমরা O.I করতে পারি না, বাট ওকেই যে আমরা টাইপ বলে দিছি, মানে ওকে আমি কি আমরা টাইপ কাস্টিং করে দিতেছি পি টাইপের, তখন এটা প্রিন্ট হবে আর কি, তখন এটা প্রিন্ট করা সম্ভব যদি আমি টাইপ কাস্টিং করে দেই ওকে অবজেক্টের এটাকে। var c_m2, তো এটা করলেও কী হবে? আমরা তো অলরেডি দেখেই ফেলছি যে m2, তো এখানে 2 গেলেও কোনো কেজে নাই, ডিফল্ট কেস থেকে নিউ আর রিটার্ন হইলেও এখানে কি আমাদের টাইপ পি, সো var আসলে পি হিসেবে আছে। এবার c.i যদি আমি প্রিন্ট করি, এখন এখানে তো নিউ আর কল হয়েছিল, তাই না? নিউ আরে কী হয়েছে? এই যে i = 50, এটা কি ওই আই না? এটা কি নতুন কোনো আই? এখানে কোনো ইন্টিজার আই ডিক্লেয়ার হয়েছে? তো ফাইনাল আইয়ের ভ্যালু আর কি 50 হয়ে গেছে আর কলের কারণে। অর্থাৎ আমি যদি এখন c.i কল করি, সো আমার এখানে 50 প্রিন্ট হইতেছে। আর আচ্ছা, এটা খুব সুন্দর একটা জিনিস যে আমি এখানে কি দেখতেছিলাম, যে আমি যেই অবজেক্টটি ক্রিয়েট করি না কেন সবগুলোর রেফারেন্সই পি হয়ে যাচ্ছে, বাট আমি তো অ্যাকচুয়ালি তা চাই নাই, তাই না? অ্যাকচুয়ালি তেমন কিছু আমার ছিল না সব। তো আমরা যদি কোনো ক্লাসের বা কোনো একটা ভেরিয়েবলের অ্যাকচুয়াল তার টাইপ কি, ক্লাস টাইপ কি, সেইটা মানে তার অবজেক্ট অনুযায়ী সে কোন ক্লাস টাইপের, সেইটা যদি আমি দেখতে চাই, তো তখন a.get_class.getName এটা দিলে কি হয়? সে রান টাইম অবজেক্ট টাইপ দেখায়, রেফারেন্স টাইপ দেখায় না। অর্থাৎ আমি এখন কি যে ABC সবাই কি আমাদের পি টাইপেরই হয়ে গেছিলো না? var তো সবাই পি, কারণ রিটার্ন টাইপ পি ছিল। বাট এখন তিন রকম আসবে, পি কিউ আর। তো এই get_class.getName কী করে? আমাদের অবজেক্ট টাইপটাকে আমাদের রিটার্ন করে, ঠিক আছে? কার অবজেক্ট আসলে ক্রিয়েট হয়েছে এটাই আমাদের রিটার্ন করে, ঠিক আছে? তো পার্ট 2তে এইটা ছিল। পার্ট 3 মানে এগুলো আমার নিজেরই বসানো, স্যারের কোডটা অ্যাকচুয়ালি ছোটোই ছিল। ফার্স্ট অফ অল স্যার একটা ক্লাস এ ক্রিয়েট করছে, এটা আমি লিখছিলাম, এটা পরে মানে স্যার একটা ফাঁকা ক্লাস এ তৈরি করছে। এবার একটা ক্লাস বি তৈরি করছে, যেখানে একটা পাবলিক স্ট্রিং মানে একটা রিটার্ন টাইপ স্ট্রিং toString নামে একটা মেথড, যেখানে রিটার্ন দিস ইজ বি এটা প্রিন্ট করছে, রিটার্ন করছে আর কি। এইখানে জাস্ট বলছে এই যে void finalize throwable, মানে এই জিনিসটা এখন প্রোটেক্টেড, মানে এটা মানে জেডিকে 8 মানে ChatGPT থেকে আমি যতটুকু জানলাম যে জেডিকে 18-এর পরে আর কি এটা ইউজ হয় না তেমন। সো এটা আপাতত ওয়ার্নিং দিচ্ছে, মানে নেক্সট কোনো আপডেটে আর কি এটা রিমুভ করে দেওয়া হবে একবারে, সো এটা ইউজ করতে নাই।
তো এখানে একটা ক্লাস পি ক্রিয়েট করা হয়েছে, ক্লাস কিউ হচ্ছে পি এর সাব ক্লাস, আর হচ্ছে কিউ এর আবার সাব ক্লাস, এমন আর কি। তো এই জিনিসটা কি, এটা আমরা এখন এইখানে বুঝবো। আমরা ফার্স্ট অফ অল কী করছি, এ নিউ এ একটা এ ক্লাস তৈরি করলাম, এ ক্লাসের অবজেক্ট তৈরি করলাম, আর একটা বি ক্লাসের অবজেক্ট তৈরি করলাম। এবার আইও ডট প্রিন্ট এলএন এ এইটা দিলে আমরা ফার্স্ট মেবি 7 বা 8 নাম্বার ল্যাব করে আমরা দেখছিলাম এটা আর কি অ্যাকচুয়ালি অ্যাড্রেস প্রিন্ট করে আমরা চিন্তা করতাম। অ্যাকচুয়ালি এমন না, সে হচ্ছে এই টাইপের একটা কোড প্রিন্ট করে। আচ্ছা আমি যদি এখানে রান দিই, আচ্ছা নিচেরগুলো ওয়েট কমেন্ট আউট করে নিই। আমি রান করলে এখানে আসবে এ অ্যাট রেট, তারপরে বাকি এগুলো আসছে এ অ্যাট দ্য রেট, তারপরে সামথিং সামথিং লেখা আসছে, ঠিক আছে। এখন যদি আমি এ ডট টু স্ট্রিং প্রিন্ট করি, তাইলেও দেখা যাবে সেম জিনিসটাই প্রিন্ট হয়েছে। তার মানে এই অ্যাকচুয়ালি এই এটা হচ্ছে আমাদের এ ডট টু স্ট্রিং, ঠিক আছে। জিনিসটা কি, আমি যদি বি ডট টু স্ট্রিং প্রিন্ট করি তাহলে দেখি কি আসবে। আচ্ছা সরি এখানে তো বি দেওয়া আছে, এটা আমি একটু বাদ দিই। এই যে যখন আমি এ রেফারেন্সের একটা টু স্ট্রিং প্রিন্ট করতে যাব, তখন শুরুতে এ থাকবে, তারপরে অ্যাট দ্য রেট অফ দিয়ে কিছু কোড লেখা থাকবে। বাট বি এর সময় বি কি, তার রেফারেন্স বি, তো সেই রেফারেন্স টাইপ দেখে যে শুরুতে বি আসছে, এরপরে অ্যাট দ্য রেট অফ হয়ে সামনে কিছু হেক্সা কোড আসছে আর কি, ঠিক আছে। তো এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ফরম্যাট, যে টু স্ট্রিং বা আমরা যেটা অ্যাড্রেস মনে করতাম, বা ডট টু স্ট্রিং অ্যাকচুয়ালি কী প্রিন্ট করে, এই জিনিসটা প্রিন্ট করে। ইন্টারনাল অপারেশন এইটা হয় যে গেট ক্লাস ডট গেট নেম, এটা কোন রেফারেন্স থেকে আসতেছে ওই জিনিসটাকে প্রিন্ট হয়। আমরা দেখছি এর ক্ষেত্রে এ, বি এর ক্ষেত্রে বি প্রিন্ট হচ্ছে, এরপরে অ্যাট দ্য রেট অফ প্রিন্ট হয়, এরপরে এই যে একটা হ্যাশ কোড, মানে হেক্সাডেসিমাল টাইপের একটা হ্যাশ কোড প্রিন্ট হয়, ঠিক আছে। হ্যাশ কোডও প্রিন্ট নিচে আসে। তো এই জিনিসটা অ্যাকচুয়ালি প্রিন্ট হয় এখানে, ইন্টারনালি জাভা এটা করে নেয়। বাট যেইটার মধ্যে আমি বাই ডিফল্ট টু স্ট্রিং মেথড দিয়ে দিব বি এর ক্ষেত্রে, তখন আর নিজে থেকে কি এই হ্যাশ কোডটা তৈরি হয় না। তো তখন কি করে, আমি যখন কি করছি বি ডট টু স্ট্রিং দিছি, এটা কই গেছে, এটা এইখানে গেছে, এই টু স্ট্রিং মেথড আছে, তো ওইখানে তো আমি স্ট্রিং হিসেবে এইটা পাস করছি, তো এখানে যা পাস করবো এখানে তাই প্রিন্ট হয়ে যাবে। এই কারণে বি এর মধ্যে এখন আর কি বি ডট কিছু প্রিন্ট না হয়ে এইটা হয়েছে। তো অবজেক্ট নামে একটা, যদি আমি অবজেক্ট তো মাত্র দেখলামই, এটা ইউনিভার্সাল টাইপ, এর মধ্যে যা খুশি তাই রাখা যায়। তো এইটাকে যদি আমি কি করি, ও ডট টু স্ট্রিং করি, তো এখানেও দিস ইজ বি প্রিন্ট হবে। তো আমি রাখছি কাকে, বিকে রাখছি, তো বি এর ক্লাসটা তো অ্যাকচুয়ালি এই বরাতের বি ছিল, তো সেইটার টু স্ট্রিং মেথডে কি আমি দিস ইজ বি রাখছি, সো এখানে দিস ইজ বি প্রিন্ট হবে। আমি যদি এখানে কি করতাম, একে রাখতাম, তাইলে আমাদের ওই এ অ্যাট দ্য রেট ওইটাই প্রিন্ট হইতো, ঠিক আছে। এরপরে আচ্ছা এগুলো প্রিন্ট আমি কমাই ফেলি। হ্যাশ কোড অ্যাকচুয়ালি কি, আমি যদি এই যে এ ডট হ্যাশ কোড দেই, বি ডট হ্যাশ কোড দেই, এখানে কিছু কিছু সংখ্যা প্রিন্ট হবে। তো এই যে এটা কিন্তু নর্মাল সংখ্যা প্রিন্ট হচ্ছে, বাট তখন ওইগুলার অ্যাড্রেসের সময় কি দেখছিলাম আমরা, এফ টেফও থাকতে পারে, তো ওইটা হেক্সাডেসিমালে আমরা কনভার্ট করা হয় আর কি, ইন্টারনালি একটা হেক্সা স্ট্রিংয়ে কনভার্ট করা হয়। তো এইখানে হ্যাশ কোড হইতেছে জেভিএমের দেওয়া একটা সংখ্যা, ঠিক আছে। এটা আর কি একটা অবজেক্টের আইডেন্টিটি নির্দেশ করে, অর্থাৎ প্রত্যেকটা অবজেক্টের জন্য আলাদা আলাদা এরকম হ্যাশ কোড থাকে, দুইটা আলাদা অবজেক্টের জন্য দুইটা আলাদা হ্যাশ কোড, এটা হচ্ছে তাদের একটা আইডেন্টিটি টাইপ, ঠিক আছে। ইকুয়াল, তো ইকুয়ালসের কাহিনীটা হচ্ছে দুইটা আমাদের যে অবজেক্ট ক্রিয়েট করি আমরা, তো এমন আর কি, এই যে এ একটা ভেরিয়েবল, বি একটা ভেরিয়েবল, দুইটা আলাদা অবজেক্টের ভেরিয়েবল, বা সেম অবজেক্টের ভেরিয়েবল হইতে পারে। আমি এখানে নিউ এ তো আরেকটা করতে পারতাম। তো এইখানে অ্যাকচুয়ালি দেখে যে এ কি টোটালি বি এর সমান কিনা, এ টোটালি বি এর সমান কিনা বলতে, যেমন এই যে
কি রইল, কোথায় ভুল করছি? আচ্ছা, এখানে শুধু এটা সিলেক্ট করে রান দিয়েছিলাম। আচ্ছা, হ্যাশ কোড প্রিন্টিংও সরাই ফেলি, এটাও সরাই ফেলি। আচ্ছা, এ ডট ইকুয়ালস পি, এটা আমাদের ফলস দিচ্ছে। ফলস কেন দিচ্ছে? কারণ মানে এইটা অ্যাকচুয়ালি আমাদের দেখে যে অবজেক্ট মিল আছে কিনা, অবজেক্টও মিল আছে কিনা, রেফারেন্সও মিল আছে কিনা, অর্থাৎ হুবহু সেম একটা জিনিস হইলেই শুধুমাত্র ট্রু আসবে, ঠিক আছে? তো এই যে এ কি, রেফারেন্স এর রেফারেন্স বি, বা এর অবজেক্ট হচ্ছে এ, বি এর অবজেক্ট হচ্ছে বি, তো এই দুটো তো সমান হইতেই পারে না, দুইটা আলাদা। বাট আমি যদি কি করি, এ টু একটা ক্রিয়েট করি যার মধ্যে সরাসরি আমি কি একে রেখে দিছি, জাস্ট এটাকে রাখছি, আমি কোনো নতুন অবজেক্ট তৈরি করি নাই। তো এখন এটা ট্রু আসবে, এখন এটা ট্রু আসবে, কারণ আমি কি হুবহু দুইটা জিনিসে ইকুয়াল করতেছি। ইকুয়াল মানে কি পুরোপুরি সমান। কিন্তু এইটা আবার হবে না কেন? A3 এটা কি রেফারেন্স টাইপ এ, অবজেক্ট টাইপ ও এর তো রেফারেন্স টাইপ এ ছিল, অবজেক্ট টাইপ এ ছিল, তাও এটারে যদি আমি রান করি দেখা যাবে ফলস আসছে। ফলস আসছে কেন? আমি তো এখানে নতুন একটা অবজেক্ট ক্রিয়েট করছি, তাই না? এই এর অবজেক্ট আর এই এর অবজেক্ট কি আলাদা না? দুইবার আমি নিউ করছি না, তার মানে অ্যাকচুয়ালি অবজেক্ট দুইটা মানে একটা আলাদা অবজেক্ট। সো আলাদা কোনো অবজেক্ট হলেও কি সেটা ফলসই প্রিন্ট করবে। শুধুমাত্র এমন কেসেই কি যে একটার মধ্যে আমি আরেকটা কপি রাখা দিছি, পুরোপুরি রেফারেন্স রাখা দিছি, সেই ক্ষেত্রে শুধুমাত্র ট্রু আসবে। এটা হচ্ছে ইকুয়ালসের কাহিনী। আর A4.A ক্লোন, এটা এই জিনিসটা বিস্তারিত আমি খোঁজার ট্রাই করি নাই, যে ক্লোন জিনিসটা প্রোটেক্টেড একটা জিনিস, এটা মেবি ইউজ করা যাবে না, বিস্তারিত এটা নিয়ে আমি ঘাটাঘাটি করি নাই। আর হচ্ছে ইনস্ট্যান্স অফ জিনিসটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা রিটার্ন করে যে কি করে, যে আমি লাইক আমরা কি দেখছিলাম এখানে ক্লাস পি আছে, পি এর সাব ক্লাস কিউ, কিউর সাব ক্লাস আর, তাই না? তাহলে দাদা হইতেছে পি, বাপ হইতেছে কিউ, আর নাতি হইতেছে আর, তাই না? তো বিষয়টা আর কি এমন যে পি ইনস্ট্যান্স অফ পি করা গেছে, পি ইনস্ট্যান্স অফ, আচ্ছা আমি যে এক এক করে দেখাই, যদি আমি রান করি, পি ইনস্ট্যান্স অফ পি অ্যাকচুয়ালি কী করা গেছে, মানে এখানে ট্রু হয়েছে। কিউ অফ পি করা গেছে, ট্রু হয়েছে। কিউ অফ কিউ করলেও ট্রু হয়েছে, বাট পি অফ কিউ করলে ফলস হয়েছে। এটার কারণ কি? কারণ হচ্ছে এইখানে মানে অ্যাকচুয়াল জাভা যেই রুল নিয়ে চলে সেটা হচ্ছে পি ক্যান নট বি কনভার্টেড টু এ, অর্থাৎ এই পাশে যে থাকবে, বাম পাশে যে থাকবে, তাকে কি এতে বসানো যায় কি না, পিকে মানে বাম পাশেরটাকে ডান পাশেরটায় বসানো যায় কি না, এইটা হইতেছে আমাদের অ্যাকচুয়াল ইনস্ট্যান্স অফ এর রুল, সেটা আমাদের ট্রু বা ফলস রিটার্ন করবে। মানে যে পি হইতেছে কার, পি টাইপেরই, তাহলে পি টাইপের একটা জিনিস তো আমি পি ক্লাসের মধ্যে রাখতেই পারবো, সো এটা ট্রু আসছে। কিউ টাইপের একটা জিনিসকে আমি পি ক্লাসে রাখতে পারবো, কিউ তো কি পি এর সাব ক্লাস, সো অবশ্যই রাখতে পারবো, সো এইটাও ট্রু। কিউকে কিউ এর মধ্যে, হ্যাঁ তো নিজের মধ্যে নিজে রাখা যাবে, বাট এই যে পিকে কি আমি কিউ এর মধ্যে রাখতে পারবো? পি হইতেছে আমাদের সুপার ক্লাসের কোনো জিনিস তো সাব ক্লাসে রাখা যায় না, সুপার ক্লাসের টাইপ সাব ক্লাসে রাখা যাবে না, কারণ ছোটোটার মধ্যে তো বড়োটা রাখা যাবে না, এটা আমরা পড়ে আসছি আগে, তো সেই রুলটাই। এরপরে হইতেছে এই যে আর, যেটা হচ্ছে একদম সাব ক্লাস, মানে সাব ক্লাসেরও সাব ক্লাস যেটা, তো আর কি পি এর মধ্যে অবশ্যই রাখা যাবে, আর তো সবচেয়ে ছোটো, আর কি কিউ এর মধ্যেও রাখা যাবে, কিন্তু যে পিকে আর এর মধ্যে রাখা যাবে না, বা কিউকেও আর এর মধ্যে রাখা যাবে না, ঠিক আছে? তো ওইগুলো ফলস দেবে। তো এটা হইতেছে জাস্ট একটা, এটা দিয়ে আমরা টাইপ বুঝতে পারি কে কার সাব ক্লাস বা সুপার ক্লাস, এটা আমরা এভাবে একটা করা যায় যে তাদের মধ্যে অ্যাকচুয়াল রিলেশন আছে কিনা, বা একটার মধ্যে আরেকটা রাখা যাবে কিনা এটা। আর লাস্ট একটা হচ্ছে অবজেক্ট টাইপ, এটা তো আমাদের ইউনিভার্সাল টাইপ, আমরা সব কিছুকেই কি অবজেক্টে রাখতে পারি, তো এটা সবসময়ই ট্রুই আসবে। পার্ট 4, পার্ট 4-এ একটা নতুন জিনিস আছে, এই জিনিসটা আমি দেখলাম নতুন, এটা স্লাইডে ছিল না।
অ্যাবস্ট্রাক্ট ক্লাস এ মানে একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস তৈরি করা হয়েছে যার মধ্যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে। অ্যাবস্ট্রাক্ট মেথড আছে মানে যদি এর সাব ক্লাস থাকতো তাইলে আমরা কি করতাম, তার মধ্যে মাস্ট এই মেথডটা দিতাম। তো এখানে যে ক্লাস বি করলাম আমি, ক্লাস বি তো আর ক্লাস এ এর সাব ক্লাস না, সো এখানে মানে মানে কি বলে ম্যান্ডেটরি যে একটা এম মেথড বসানো লাগবে সেটা বসানো লাগে নাই। এবার ক্লাস বি এর মধ্যে এখানে কি করা হয়েছে, এটা আমরা কি জানি, ক্লাস এ তো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না? এটার কোনো কি অবজেক্ট তৈরি করা যাবে? নিউ এ করা যাবে? নিউ এ করা যাবে না, বাট একটা নতুন ফর্ম আছে যেখানে নিউ এ লেখা গেছে। আমরা তো এতটুকু পর্যন্ত তো সবসময় করা গেছে যে আমি ডিক্লেয়ার করতে পারি, নিউ এ করতে না পারি বাট ডিক্লেয়ারটা করতে পারি, যে ডিক্লেয়ার করলাম। এবার আমরা নর্মালি কী করি, নিউ এ লেখা এখানে একটা দিয়ে দিয়ে আমাদের অবজেক্ট ক্রিয়েট হয়ে যায়। কিন্তু যদি আমরা এমন কিছু একটা করি যে নিউ এ করলাম, এখানে থামলাম না আমি, এরপর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, লাস্টে যে একটা সেমিকোলনও আছে, এবং এর মাঝখানে আমি ম্যান্ডেটরি মেথডগুলো দিলাম। এই যে ম্যান্ডেটরি মেথডে আমাদেরকে এখানে এম দেওয়া ছিল, সো আমি এ টাইপের কিছু করতে গেলে আমার ম্যান্ডেটরি মেথডটা দেওয়া লাগবে। এখন এইটা কেমনে করা গেল? নিউ এ তো আমাদের ক্রিয়েট হয় না, নিউ এ তো ক্রিয়েট করা পসিবলই না, তাইলে এখানে নিউ এ কেমনে করলাম? এইটা অ্যাকচুয়ালি কি করে, এ এর একটা অ্যানোনিমাস সাব ক্লাস বানানো হইতেছে, ঠিক আছে? ওই এ টাইপের একটা মানে আমরা কি যদি এমন করতাম তাইলে তো কারো মানে ই থাকতো না, অভিযোগ থাকতো না যে আমি যদি ক্লাস এম ক্লাস সি করি, এক্সটেন্ডস এ করি, এইখানে ভয়েড এম দিই, এমন দিলে তো কারো কোনো সমস্যা ছিল না, তাই না? তো এইখানে এই কাজটা, এই আলাদা করে ক্লাস ডিক্লারেশন এক্সটেন্ডস এ এটা না করে এটার একটা শর্ট ফর্ম করতেছে, জাস্ট যে একটা অ্যানোনিমাস সাব ক্লাস বানানো হচ্ছে এবং ওই সাব ক্লাসে অ্যাবস্ট্রাক্ট মেথড ইমপ্লিমেন্ট করা হইতেছে এটা, আর সেই সাব ক্লাসেরই মূলত এটা অবজেক্ট তৈরি হচ্ছে। ইন্টারনাল কাজটা আর কি এমন হচ্ছে যে মানে এই জিনিসটা কার শর্ট ফর্ম, এই জিনিসটা মানে হচ্ছে এই যে একটা নতুন ক্লাস ক্রিয়েট করতেছি, কিছু একটা নাম এক্সটেন্ডস এ কইরা তার মধ্যে যে আমি ম্যান্ডেটরি মেথডটা বসাইছি। অ্যাকচুয়ালি এটা কি করা হয়েছে, এমন একটা ক্লাস ক্রিয়েট করা হয়েছে এবং পরে ওই ক্লাসের আমি অবজেক্ট ক্রিয়েট করতেছি যে এ দিয়ে কি আমি নিউ এই সাম টেম্পট এই যে এই নামটা দিয়ে আমি কি কল করছি। তো অ্যাকচুয়ালি এখানে কী হয়েছে, এই চেহারাটা মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই চেহারা, এটা মাথায় রাখতে হয়েছে। এইটুকু সেম আছে, কিন্তু এখানে নিউ এ না, অ্যাকচুয়ালি নিউ একটা সাবক্লাস, নিউ সাবক্লাস যেটা ইন্টারনালি তৈরি হয়েছে, অ্যানোনিমাস সাবক্লাস আর কি, যেটাতে আমরা দেখতেছি না সরাসরি। ওকে, তো এই নিউ এ অ্যাকচুয়ালি কি নতুন একটা সাবক্লাস, এখানে নিউ এ না, এখানে নিউ ওই সাবক্লাসটা অ্যাকচুয়ালি এখানে দেয়া আছে। তো আমরা তখন তো আমাদের কোনো সমস্যা নেই, ওই সাবক্লাসের অবজেক্ট তো তৈরি করাই যাবে, ওই কারণেই তো অ্যাবস্ট্রাক্টটা দেওয়া হয়েছে। সাবক্লাসের অবজেক্ট বানাও, আমার অবজেক্ট বানানো যাবে না। তো এখানে ভয়েড এম দিলাম, মেথড দিলাম এখানে। তো অবজেক্ট যেহেতু ক্রিয়েট হয়েছে, তো এবার এ ডট এম যদি আমি প্রিন্ট করতে চাই, ফার্স্ট অফ অল এ ডট এম যদি আমি প্রিন্ট করি, প্রথম কি অ্যানোনিমাস এ ডট এম এটা প্রিন্ট হবে, কারণ এ ডট এম কোথায় আছে, এই যে অ্যানোনিমাস এ ডট এম এটা প্রিন্ট হবে। সেমভাবে এ টু নিউ এ করলাম আমরা, তো এখানেও কি নিউ এ মানে অ্যাকচুয়ালি এর অবজেক্ট তৈরি না, এখানে একটা অ্যানোনিমাস সাবক্লাস তৈরি হয়েছে এবং সেই সাবক্লাসের অবজেক্ট আমরা তৈরি করতেছি। তো সেইখানে ম্যান্ডেটরি মেথডটা দিলাম আর একটা মেথড আমি নিজে দিছি। তো এ টু ডট এম দিলে কি এইটা প্রিন্ট হবে, বাট এ টু ডট এম টু এইটা দিলে ইরর কেন আসতেছে, ইরর কেন আসতেছে কি বলছিলাম, একটা মেথড ওভাররাইড হইতে পারে, অর্থাৎ সাব ক্লাসের অবজেক্ট তৈরি মানে কি মেথড ওভাররাইড হইতে পারে, অর্থাৎ রেফারেন্স টাইপ আমাদের দেখতে হবে আগে। এই আগে কি করে জাভা চেক করে যে রেফারেন্স টাইপ আছে তার মধ্যে কি অ্যাকচুয়ালি এম টু মেথড আছে, পরে ওভাররিডেনের কিছু কাজ হইতে পারে, অর্থাৎ সাব ক্লাসে তো সেম মেথড থাকা লাগে। যদি সেম মেথড থাকে তখন কি হয়, ওভাররাইড হয়, অর্থাৎ সুপার ক্লাস বাদ দিয়ে আমরা কি অবজেক্ট টাইপ দেখি, অবজেক্ট এটা না মানে অবজেক্ট যেই সাবক্লাস তৈরি হয়েছে সেই সাবক্লাসের অবজেক্টের এটা প্রিন্ট হওয়ার কথা, যেভাবে কি যে এমটা প্রিন্ট হয়েছে, যে এইটা প্রিন্ট হয়েছে, এখানে কিন্তু এইখানের কিছু প্রিন্ট হয় নাই, বা এখানে তো সম্ভবই না ওইখানে প্রিন্ট হওয়া। বাট একটা অবজেক্ট বসানোর আগে কি সাব ক্লাসে একটা অবজেক্ট বসাইলে বা মেথড বসাইলে আগে কী করে, জাভা চেক করে যে ওই মেথডটা কি তার সুপার ক্লাসে আছে কিনা, বা যেই রেফারেন্স টাইপ দিছে ওইখানে কি আছে কিনা।
থাকলেই প্রিন্ট করা যাবে, নাইলে প্রিন্ট করা যাবে না, শুধুমাত্র বসানোই যাবে। ঠিক আছে, আমরা দেখছিলামই এমন সে মেথড প্রিন্ট হয় অবজেক্ট অনুসারে, ঠিক আছে, বাট প্রিন্টের আগে জাভা চেক করে যে এই মেথডটা কি অ্যাকচুয়ালি সুপার ক্লাসেও আছে কি না। পরে ডিসিশন নেয় অবজেক্ট দেখা, বাট কম্পাইল টাইমে ডিসিশন নেয় কি দেখা, সে রেফারেন্স টাইপ দেখা ডিসিশন নেয় যে ওইখানে আছে কিনা, এক্সিস্ট করে কিনা। পরে রান টাইমে যে অবজেক্ট টাইপ দেখা ডিসিশন নেয় কোনটারে প্রিন্ট করবে। তো এখানে জাস্ট একটা কী করছে, নিউবি করছে। আচ্ছা, মানে এই যে আমরা কাজগুলো করছি a.m এগুলোতে একজন কল দিতে হবে। সো যখন নিউবি কল দেওয়া হয়েছে তখন আর কি এখানের কাজগুলা ঘটছে। এরপরে তো ল্যাব 11-এ মেনলি এগুলোই ছিল। যদিও ল্যাব 11-এ আরেকটা জিনিস আছে, আমাদের প্যাকেজ টাইপের কিছু জিনিস যেগুলো ছিল। আচ্ছা, সেটাও এখানে দেখাই দিই। a.java, c.java, b.java এই তিনটা জিনিসও ল্যাব 11-এর মধ্যে ছিল। তো এইখানে মেইন মেবি কোনটা, আচ্ছা a.javaটা হচ্ছে মেইন, ঠিক আছে। এখানে প্যাকেজ P1, এই প্যাকেজ জিনিসটা কি, এটা যেই ফোল্ডারের আন্ডারে আছে, যে P1 ফোল্ডারের আন্ডারে আছে, তো সো এটা প্যাকেজ P1। তো এখানে সবগুলাই পাবলিক দেওয়া হয়েছে মূলত, এই একটা বাদে এটা স্ট্যাটিক দেওয়া হয়েছে, এটা পাবলিক, এটা পাবলিক। এখানে একটা পাবলিক ক্লাস A তৈরি করা হয়েছে, যার মধ্যে পাবলিক স্ট্যাটিক ভয়েড m, একটা m মেথড যেখানে a.m, একটা স্ট্যাটিক ভয়েড m2 যেখানে a.m2, আবার একটা আর এটা হচ্ছে আমাদের মেইন মেথড যেখানে কি ফ্রম p1a.main। যদি আমি এইটা রান করি জাস্ট, আচ্ছা এইভাবে মেবি রান হবে না, জাভা এ এটা কি রান করা সম্ভব না নাকি? ইরোর জিনিসগুলা খুব বাজে, কতটা দিয়ে দেয়। যাই হোক, দেখি তো রান হওয়ার কথা আর কি, সমস্যা দিতেছে কেন। আগে এমন হয়েছে জাভা বি যদি কই, আচ্ছা এখানে একটা সমস্যা করতেছে আর কি। এখানে অ্যাকচুয়ালি প্রিন্ট হওয়ার কথা ছিল, যদি আমরা সবগুলা ক্লাস ডিলিট করে দিই, বি ডট আমি সবগুলার ক্লাস আবার বানাই, আচ্ছা এখানে একটু ডিস্টার্ব করতেছে। আচ্ছা আমরা রান করে না দেখি, বাট আমরা মেন কাজ দেখি আর কি। এখানে তিনটা মেথড ক্রিয়েট তো করা হয়েছে, এখন সি থেকে কী করা হয়েছে, সিতেও কি আমি প্যাকেজ P1 দিছি, অর্থাৎ এই প্যাকেজ P1-এর মাধ্যমে আমি বোঝাচ্ছি যে দুইজন একই ফোল্ডারের আন্ডারে আছে। এখন প্যাকেজ P1 দিলে একটার সাথে আরেকটার একটা কানেকশন তৈরি হয়, অর্থাৎ আমি এইখান থেকে কল দিছি কি, এই সি ফাইল থেকে কল দিছি a.m2, বাট এই ক্লাসে মানে শুধুমাত্র যদি আমি এই ফাইলে চিন্তা করি, এখানে কোনো এও নাই, m2 নাই, কিছুই নেই, বাট তাও কোনো ইরর নাই। কারণ কি, কারণ এই a.m2 এই প্যাকেজ P1-এর কানেকশনের মাধ্যমে এইখানে যায় কল হচ্ছে। তো এই যে পাবলিক ক্লাস a.m2 এইটার এই মেথড, অর্থাৎ a.m2টা প্রিন্ট হবে। আমি যদি প্রিন্ট করে দেখাইতে পারতেছি না, সমস্যা হইতেছে। তো সেমভাবে বিতে কী হয়েছে, বি এর প্যাকেজ কিন্তু P2, তো P2 লিখলে কিন্তু P1-এর কিছুর সাথে তো কানেকশন হবে না, তাই না? বাট ওই কানেকশনটা আমি কী করতে পারি, এই যে ইম্পোর্ট p1.a, অর্থাৎ P1-এর এই ফাইলটা আমি ইম্পোর্ট করতেছি। তো এইবার এটার সাথে এটার একটা কানেকশন তৈরি হয়েছে, যেখানে কি আমি a.m যদি করি তখন এইখানে কল যাচ্ছে, এই যে a.m এই কলটা গেছে এবং a.m প্রিন্ট হতে পারছে, মানে প্রিন্ট করলে প্রিন্ট হইতো আর কি। তো এইভাবে আর কি এই প্যাকেজ দিয়ে একটা ইন্টারনাল কানেকশন তৈরি করা হয়, যার মাধ্যমে কি একটা ক্লাস থেকে আমরা আরেকটা ক্লাসে, মানে একটা ফাইল থেকে আরেকটা ফাইলের মেথড আমরা কল করতে পারি, প্রিন্ট করতে পারি। আর যদি দুইটা আলাদা প্যাকেজের আন্ডারে হয় তখন আমরা একটা এক্সট্রা লাইন যোগ করি, ইম্পোর্ট p1.a, এমন আর কি। মানে আমি এখন যেই ফাইলে আসি, যেই ফোল্ডারে আসি বা যেই প্যাকেজে আসি আর কি, সেইখানে না, আমি যার থেকে আনবো, যার সাথে কানেকশন করব,
সেই প্যাকেজের নাম ডট, যেই ফাইলটাকে আমি চাচ্ছি, এখানে এ ফাইলের কানেকশন চাইছিলাম, সো আমি ডট এ দিছি। তো এই হচ্ছে বিষয়, ল্যাব 11-এ এগুলাই ছিল। তো আশা করি বোঝা গেছে, একটু পেঁচানো লাগতে পারে, সো নিজেরা ট্রাই করলে হয়ে যাবে। আজকের ক্লাসে এতটুকুই ছিল। সবাইকে আল্লাহ হাফিজ।